Welcome to LA Online Education, the key of success. আজ আমরা ক্লাস 10 এর লম্ববৃত্তাকার চোঙ চ্যাপ্টারটা নিয়ে একটু আলোচনা করব এবং সেইখান থেকে কিছু কিছু অঙ্ক আমরা সমাধান করব। লম্ববৃত্তাকার চোঙ, আগে আমাদের বাস্তবে কিছু কিছু জিনিসকে খুঁজে বের করতে হবে বা উদাহরণ হিসাবে আমাদেরকে বুঝতে হবে যে লম্ববৃত্তাকার চোঙটা অ্যাকচুয়ালি কি জিনিসটা। যেমন আমরা প্রত্যেকেই দেখেছি রেশন আনতে যাই, সেখানে দেখতে পাই যে বড় বড় যে তেলের পিপগুলো থাকে সেটা হচ্ছে একটা লম্ববৃত্তাকার চোঙ। আচ্ছা, বাড়িতে আমাদের টিউব লাইট থাকে, সেই টিউব লাইটটা হচ্ছে একটা লম্ববৃত্তাকার চোঙ। এই সমস্ত আরো অনেক উদাহরণ আমরা চারপাশে চোখ খোলা রাখলেই দেখতে পাবো, যেগুলো হচ্ছে প্রত্যেকই এক একটা লম্ববৃত্তাকার চোঙ। এবার এখানে আমরা যে পড়াশোনা শুরু করব, লম্ববৃত্তাকার চোঙকে আমরা এখানে দুটো ভাগে ভাগ করে নেব। একটা হচ্ছে ফাঁপা চোঙ আর একটা হচ্ছে নিরেট চোঙ। তো ঠিক আছে, তাহলে একটা ছবি আমরা যদি প্রথম রাফলি একটু আঁকার চেষ্টা করি। লম্ববৃত্তাকার চোঙটা দেখতে ঠিক এইরকম। তো লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, এই যে দেখো উপরে এবং নিচে যে দুটো তল আছে, এই তল দুটো হচ্ছে বৃত্তাকার। আমার আঁকাটা এমন হয়েছে একটু এটা বড় এটা ছোট হয়ে গেছে, সেরকম কিন্তু না, পারফেক্ট হবে। এটা যে যতটা এর আকার হবে এটাও ঠিক ততটাই হবে। দেখ ছবিটা হাতে আঁকা হচ্ছে, তো এটা একটু আমাদের বুঝে নিতে হবে। তো এই চোঙের বিভিন্ন জিনিসগুলো আমাদের দেখতে হবে। প্রথম হচ্ছে এই যে চোঙটা, এই চোঙটার যে বৃত্তাকার যে তল দুটো আছে, উপরেও একটা আছে নিচেও একটা আছে। তো বৃত্ত মানে আমরা জানি, বৃত্ত মানে সেখান থেকে আমাদের ব্যাসার্ধ কথাটা উঠে আসে। কারণ বৃত্ত সবসময় ব্যাসার্ধের উপরই নির্ভর করে, কারণ হচ্ছে আমরা ব্যাসার্ধটা যত বাড়াবো বা যত কমাবো বৃত্তটার পরিমাণটাও ততটা বেড়ে যাবে বা কমে যাবে। তাহলে এই যে বৃত্তটা, এটা হচ্ছে একটা বৃত্ত, মানে বৃত্ত তার একটা ব্যাসার্ধ থাকবে, সেই ব্যাসার্ধটাকে সাধারণত আমরা আর দিয়ে লিখি, রেডিয়াস। আচ্ছা, এই বৃত্তের কেন্দ্র থেকে নিচের যে বৃত্তের কেন্দ্র, সেইটাকে যদি আমরা একটা লম্ব মানে সরল রেখা দিয়ে যোগ করি, তার যে দৈর্ঘ্য, এই যে এই দৈর্ঘ্যটা, এইগুলো প্রত্যেকেই সমান, সেইগুলো হচ্ছে তার উচ্চতা। তাকে সাধারণত আমরা এইচ দিয়ে লিখি। ঠিক আছে, তাহলে লম্ববৃত্তাকার চোঙ দুটো জিনিসের উপর নির্ভর করছে, মানে টু ভ্যারিয়েবলস আছে এখানে। ভ্যারিয়েবল মানে কি, যার মানের পরিবর্তন হলে পুরো জিনিসটা পরিবর্তন হয়ে যায়, যেটা হচ্ছে আর এবং এইচ। সেই পরিবর্তনগুলো কিভাবে হয় সেটা আমরা দেখব। প্রথম এর বক্রতল বলে একটা ব্যাপার আছে। বক্রতলটা কি না, ওই যে পিপটার কথা ভাবো, পিপটার যখনই চারিদিকটাতে আমি যদি এরকম হাতটা বোলাই, যে পুরো সে সমগ্র তলটা, সেই তলটাকেই বলা হচ্ছে বক্রতল। সেই বক্রতলের ক্ষেত্রফল আমাদের জানতে হবে। মানে ওই যে ক্ষেত্রফল বলতে আমরা অ্যাকচুয়ালি জিনিসটা যেটা বুঝি, যে যেটা হচ্ছে কি না, ওই ওই চারিপাশটা যদি আমরা রং করতে চাই, তাহলে দেখবে কোনো মিস্ত্রির কাছে গিয়ে যদি আমরা বলি যে এটা আমার রংটা করে দিতে হবে, সে কিন্তু একটা পরিমাণ হিসাবে রেটটা ফেলবে যে এতটা লাগবে। সেই যে পরিমাণটা, চারিদিকের যে কতটা পরিমাণ জায়গা, সেটা হচ্ছে তার ক্ষেত্রফল। এইবার লম্ববৃত্তাকার চোঙটা অ্যাকচুয়ালি জিনিসটা কোথা থেকে আসছে দেখো, আমরা প্রত্যেকেই আয়তক্ষেত্র জানি। এটা ধরো একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র মানে কি, তার দৈর্ঘ্য আছে প্রস্থ আছে। দৈর্ঘ্যটাকে আমরা যাই হোক এটাকে এল বললাম, এটাকে আমরা এইচ বললাম। তাহলে এর ক্ষেত্রফলটা যদি আমরা বার করি, সেটা সমান আমরা কি লিখবো, এল ইন্টু এইচ, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবার দেখো আমরা যদি একটু মডেলের সাহায্যে ব্যাপারটা বোঝার চেষ্টা করি, এই যে আয়তক্ষেত্রটা, মনে করো এটা হচ্ছে সেই আয়তক্ষেত্রটা যেটা আমরা ছবির সাহায্যে দেখেছি। এই যে আয়তক্ষেত্রের এইটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। তার মানে আমরা কি করেছি, এইটাকে এল দিয়ে লিখেছি আর এটাকে এইচ দিয়ে লিখেছি। এইবার এই যে কাগজটা, আয়তকার যে কাগজটা, একে যদি আমরা দৈর্ঘ্য বা প্রস্থ বরাবর আমরা যদি একে ভাঁজ করে এরকম করার চেষ্টা করি, তাহলে আমরা যে শেপটা পাবো বা যে আকারটা পাবো, সেটাই হবে আমাদের লম্ববৃত্তাকার চোঙ। এই যে কথাটা বললাম, দৈর্ঘ্য বা প্রস্থ বরাবর, আমরা কিন্তু এভাবেও করতে পারি আবার এভাবেও করতে পারি। তাহলে এইটা করলে আমাদের দেখতে একটু ভালো লাগছে, দৈর্ঘ্যটাকে যদি এইভাবে করা হয়। তো এই যে অর্থাৎ এখানে আমরা যেটা বলতে চাইছি, দৈর্ঘ্যটাকে যদি আমরা একটা বৃত্তাকারে পরিণত করি, করলে দেখো এই রকম জিনিসটা আসছে। এই যে
এই জিনিসটা আসছে, তার দৈর্ঘ্যটাকে আমরা এইভাবে ঘুরিয়ে দিয়েছি, দিয়ে এই আকারটা পাচ্ছি। তাহলে এই আকারটা কিসের? লম্ববৃত্তাকার চোঙ। এবার আমাকে যদি বলা হয় যে ক্ষেত্রফলটা মানে পার্শ্বতলের ক্ষেত্রফল, এবার দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল মানেই তো আমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা, যে আয়তক্ষেত্রটাকে নিয়েই তো আমাদের করা হয়েছে এর ক্ষেত্রফল, ঠিক আছে। এবার এই যে দৈর্ঘ্যটাকে দেখো আমরা বৃত্তে পরিণত করেছি, কিন্তু এইটা হচ্ছে তার এইচটা, প্রস্থটা এইচটা কিন্তু এইচই আছে, বাড়েওনি আর কমেওনি, শুধুমাত্র কি হয়েছে এলটাকে আমরা বৃত্তে পরিণত করেছি। তাহলে এই যে ক্ষেত্রফলটা আমরা পেলাম, এইটাকে যখন আমরা চোঙের আকৃতি করে নিয়েছি, তখন আমার এইচটা কিন্তু এইচই আছে, এর কোনো পরিবর্তন হয়নি। এল পরিমাণ যে দৈর্ঘ্যটা সেটা একটা বৃত্তে পরিণত হয়েছে। এবার বৃত্ত মানিয়ে আমরা কি বলতে পারি, তার একটা ব্যাসার্ধ আমার দরকার, তো সেই ব্যাসার্ধটাকে আমরা আর হিসাবে ধরে নিলাম। তাহলে এল মানে এখানে জিনিসটা আরেকটু বুঝতে হবে। ধরো একটা সুতো আছে, এই সুতোটা নিলে এর দৈর্ঘ্য হয়তো 3 মিটার। এবার হচ্ছে এই সুতোটাকে যদি তুমি বৃত্তে পরিণত করো, তার দৈর্ঘ্য কিন্তু বদলে যাবে না, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এসে থামা মানে সে আমি 3 মিটারই যাব। এইবার এইটা যেহেতু একটা বৃত্ত, তাহলে বৃত্তের এইটাকে কি বলা হয় জানো সবাই, যে একটা জায়গা থেকে শুরু করে আবার যদি ওই জায়গায় এক পাক এসে দাঁড়িয়ে যায়, তাহলে সেইটা হচ্ছে তার পরিধি। তাহলে বৃত্তের পরিধিটা হচ্ছে 3 মিটার। এবার এখানেও ঠিক সেরকম জিনিসটা, এইটা যদি ব্যাসার্ধ হয়, এবার পরিধি আমরা বৃত্তের চ্যাপ্টারে পড়েছি, ক্লাস 9-এ পড়েছিলাম, পরিধি মানেই হচ্ছে 2πr। তাহলে এই যে বৃত্তটা, এর দৈর্ঘ্যটাও তো এল, তাহলে এল মানেই কিন্তু বৃত্তটার পরিধি, এল মানেই হচ্ছে বৃত্তটার পরিধি। এবার পরিধির ফর্মুলা আমরা জানি 2πr, যেখানে আরটা হচ্ছে ওই যে বৃত্তাকার যে তলটা লম্ব বৃত্তাকার চোঙের তার হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এবার দেখো এই জায়গাটায় যদি এল এর মানটা আমরা বসাই 2πr, সঙ্গে এইচটা আমার এইচ আছে, তাহলে এই যে জিনিসটা পেয়ে গেলাম, এটা হচ্ছে কি না আমাদের লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে একটা ফর্মুলা আমাদের এইমাত্র তৈরি হয়ে গেল, কি পার্শ্ব লম্ব বৃত্তাকার চোঙটা লিখছি না যেহেতু ওই চ্যাপ্টারটাই চলছে, এখানে পার্শ্বতলের ক্ষেত্রফল সমান 2πrh। অবশ্যই এটা এককটা সবসময় বর্গ এককে হবে, ক্ষেত্রফল যেহেতু। এইবার যেটা বলা হচ্ছিল যে আমরা যখন লম্ব বৃত্তাকার চোঙটা বিভিন্ন পরিমাপগুলো করব, কি বললাম যে দুটো ভ্যারিয়েবল এখানে আর এবং এইচ, অর্থাৎ ভূমিতলের ব্যাসার্ধ আর তার উচ্চতা, এই দুটোর উপর নির্ভর করছে। দেখো যদি যে কোনো একটা ক্যালকুলেশন আমরা যদি করি 2πrh, হয়তো আর এর মান একটা কিছু দেওয়া আছে 3 দেওয়া আছে, এইচ এর মান 2 দেওয়া আছে, তাহলে এর মানটা কি হবে 3 দুগুণে 6, 6 দুগুণে 12 পাই। আবার ধরো আর এর মান কখনো 2 দেওয়া আছে, এইচ এর মান 4 দেওয়া আছে, তখন ক্যালকুলেশন 4 দুগুণে 8, 8 দুগুণে 16 পাই। এই যে পরিবর্তন হচ্ছে ক্ষেত্রফলটা, তাহলে আর এবং এইচ দুজনেই যদি পরিবর্তন হয়, তাহলে পুরো পার্শ্বতলের ক্ষেত্রফল পরিবর্তন হবে। এমনকি একজনও যদি পরিবর্তন হয়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফলটা পরিবর্তিত হয়ে যাবে। তাহলে এই হলো আমাদের আজকে প্রথম একটা ফর্মুলা, কি না পার্শ্বতলের ক্ষেত্রফল। ঠিক আছে, এইবার ওই যে পিপটার কথা বলেছিলাম আমরা রেশন আনতে গেলাম, গিয়ে পিপের মধ্যে দেখতে পাচ্ছি তেল ভর্তি আছে। এবার যদি আমাকে প্রশ্ন করা হয় যে পিপের মধ্যে কতটা তেল আছে, তাহলে তার পরিমাপটা আমাদের জানতে হবে। তার মানে কোন তরল জিনিসের পরিমাপ জানা মানেই আমাদের কি জানতে হবে না তার আয়তন জানতে হবে। এইবার যদি বলে যে পিপটার আয়তন কত, সেই ওই তেলের আয়তন যা হবে পিপের আয়তনও তাই হবে, কারণ আমরা ভৌত বিজ্ঞানে পড়েছি যে তরলকে যে পাত্রে রাখা হবে সে পাত্রে রাখার আয়তন ধারণ করবে। সেইখান থেকে আমরা বলতে পারি তাহলে তার ওই পিপের আয়তনটা আমাদের বার করতে হবে, মানে লম্ব বৃত্তাকার যে চোঙটা তার আয়তনটা। আচ্ছা দেখো আয়তন বলতে যেমন এখানেও আমাদের আয়তঘন ছিল, পড়েছিলাম
তাহলে আয়তন বলতে আমাদের যে ফর্মুলা আছে সব সময় কি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। এবার দেখো দৈর্ঘ্য ইনটু প্রস্থ মানে কি, আমরা পড়েছি ক্ষেত্রফল। তাহলে অ্যাকচুয়ালি ক্ষেত্রফল মানে অবশ্যই সেটা ভূমির ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইনটু উচ্চতা। ক্লিয়ার? এবার যে কোনো জিনিসের আমাকে যদি আয়তন বার করতে বলে আমাকে সবসময় জানতে হবে সেই যে জিনিসটা তার ভূমির ক্ষেত্রফল ইনটু তার উচ্চতা। তাহলে এখানে যে আমাদের লম্ববৃত্তাকার যে চোঙটার আয়তন যদি আমরা বার করতে চাই তাহলে তার ভূমির ক্ষেত্রফল ইনটু তার উচ্চতা। এবার দেখো এইটা যেহেতু বৃত্ত, আমরা ক্লাস 9-এ পড়েছি বৃত্তের ক্ষেত্রফল কি হয় না, এর ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার এবং এর উচ্চতা এইচ আছে। তাহলে যদি আমাকে বলে এর আয়তনটা কি, ওই যে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, যেটা হবে পাই আর স্কয়ার ইনটু এইচ, অর্থাৎ এইটাই হয়ে গেল কি না আমাদের চোঙের আয়তন। তাহলে দ্বিতীয় ফর্মুলাটা আমরা কি পেয়ে গেলাম না, আয়তন সমান পাই আর স্কয়ার এইচ। আচ্ছা, এবার আমরা ফাঁপা চোঙ নিয়ে একটু আলোচনা করব। ফাঁপা চোঙটা কেমন? যার তলাতেও এরকম আছে। তো ফাঁপা চোঙের ক্ষেত্রে ছবিটা অতটা হচ্ছে না, দেখবে বইয়েতেও অনেক এরকম ছবি আছে অনেক, সেরকম ক্ষেত্রে একটু কল্পনা করতে হবে। 3 ডাইমেনশন ফিগার সবসময় আমাদের একটু কল্পনা শক্তির উপর জোর দিতে হয়। তো এইটার ক্ষেত্রে দেখো, যেমন আমি বই থেকে একটা ছবি তোমাদের বলছি, হ্যাঁ 144 পেজে এই ছবিটার দিকে একটু তাকাবে, মানে এই জিনিসটা বলতে চাইছি আমি। এই যে ফাঁপা চোঙ বলা হচ্ছে, মানে দেখো এখানে দুটো কিন্তু বৃত্ত আমরা দেখতে পাচ্ছি, মানে পুরু কিছুটা মোটা হয় না, সেই দেওয়ালগুলো মোটা হয় সেই চোঙের ক্ষেত্রে। অর্থাৎ এখানে একটা অন্তর্বৃত্ত থাকবে আর একটা বহির্বৃত্ত থাকবে, যেমন আমরা ক্লাস 9-এ পড়েছিলাম সেই বৃত্তাকার রিং এর ক্ষেত্রে। এই যে এই জায়গাটা পুরু ছিল, সেই রকম একটা ব্যাপার ফাঁপা চোঙের ক্ষেত্রে। তো ফাঁপা চোঙের ক্ষেত্রে হ্যাঁ একটা কথা বলি, এখানেও যা জিনিস এখানেও কিন্তু সেই একই জিনিস। এইটা এই যে এখানে করে দেখিয়েছে পরিষ্কার করে। তাহলে এইটার ক্ষেত্রে আমাদের কিন্তু দুটো তল পাবো, একটা ভিতরের তল আর একটা বাইরের তল, মানে পার্শ্বতল। তাহলে এটার ক্ষেত্রে কি হয়, আমরা দুটো চোঙ হিসাবে এখানে কল্পনা করছি। প্রথম কথা হচ্ছে ছোট যে বৃত্তটা সেটার ব্যাসার্ধটাকে R1 ধরছি এবং বাইরে পর্যন্ত যেটা সেটাকে R2 ধরছি। অবশ্যই এখানে R1টা লেস দেন R2, মানে R2টা বড়, বাইরের বৃত্তাকার যেটা। এর যখন আমরা ক্ষেত্রফল বার করব, মানে বাহিরের তল ও ভিতরের তলের পার্শ্বতলের, এগুলো সব বইতেই পাবে ফর্মুলাগুলো, এগুলো জাস্ট একটু বোঝার জন্য লেখা হচ্ছে, বইতে সব আছে। কিরকম না, প্রথম যে R2টা আমরা নিয়েছিলাম, আচ্ছা R1টা ঠিক আছে, অসুবিধা কিছু নেই, এটাকে R1 নিয়েছি, এটাকে R2, কোনো অসুবিধা নেই। তাহলে ভিতরেরটা কি হবে, ভিতরেরটাও সে R1 ব্যাসার্ধ বিশিষ্ট একটা সেম চোঙ আছে, তাহলে সেটা হচ্ছে 2 পাই R1 H, কারণ উচ্চতাটা সবসময় H থাকবে। আবার বাইরের যে তলটা সেটার ক্ষেত্রফল কি হবে, এই পুরো ব্যাসার্ধটা নিয়ে, যেটা হচ্ছে 2 পাই R2 H। এখান থেকে দেখো যদি 2 পাই কমন নিয়ে নিই তাহলে R1 প্লাস R2 H। তাহলে এইটা হচ্ছে বাহিরের তল ও ভিতরের তলের পার্শ্বতলের মোট ক্ষেত্রফল। এইবার এই যে ফাঁপা চোঙটা হলো, এইটার ক্ষেত্রে কিন্তু আমরা কি বললাম, শুধুমাত্র পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার একটা ব্যাপার আছে, সমগ্র তলের ক্ষেত্রফল একটা ব্যাপার আছে। তো যাই হোক, আমরা আগের চোঙটার ক্ষেত্রেও যদি বলা হয়নি ওটা সমগ্র তলের ক্ষেত্রফলটা, সমগ্র তল বলতে কি বোঝাচ্ছে না, সমগ্র তল মানে একটা চোঙের
সমগ্র, বাংলা ভাষা আমরা জানি, বাংলা ভাষায় এটা সমগ্র বলতে সবটাই বোঝাচ্ছে। তাহলে সমগ্র তল হচ্ছে ওই যে পিপটার কথা ভাবো, পিপটার যে পার্শ্বতলটা সেটা, উপরের যে ঢাকনাটা সেটাও একটা বৃত্ত, সেম নিচেও একটা আছে সেটাও একটা বৃত্ত। তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কি জিনিসটা না, প্রথম কথা হচ্ছে বাইরের তলটা তো থাকবেই, সেটা হচ্ছে 2 পাই RH প্লাস কি আছে, এই একটা বৃত্ত এই একটা বৃত্ত, বৃত্ত দুটো একই বৃত্ত, তাহলে তাদের ক্ষেত্রফল মানে এইটা যদি আর হয় তাহলে সেই বৃত্তের ক্ষেত্রফল কি হবে, πr²। এবার যেহেতু দুটো বৃত্ত আছে সেই জন্য 2πr²। এখান থেকেও যদি আমরা 2πr-টাকে কমন নিই তাহলে কি পাচ্ছি, h প্লাস r। এটাও হলো আমাদের একটা ফর্মুলা কি না, সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2πr ইন্টু h প্লাস r। অবশ্যই এটা যখন লিখবো বর্গ একক হিসাবে লিখবো। এবার যদি ওই চোঙটার ক্ষেত্রে আমাকে সমগ্র তলের ক্ষেত্রফলটা বলে তাহলে কি করব, ছবিটা পরিষ্কার আছে। তাহলে এই তলটার ক্ষেত্রে এবার যখন আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বার করব তখন কি করব, দেখো সমগ্র তলের ক্ষেত্রফল বলতে বাইরের তল তো থাকবেই প্লাস ভিতরের তল, অর্থাৎ এই মাত্র যে জিনিসটা করলাম সেটা তো থাকবেই প্লাস এই যে উপরের যে দুটো তল থাকবে। তাহলে এটাকে কি লিখবো না, ফাঁপা, ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। ছবিটার দিকে বুঝবে, ছবিটা দেখো। তাহলে ফাঁপা তলে সমগ্র তলের ক্ষেত্রফল মানে আমরা কি করে বার করব না, আগে বাইরের তল প্লাস ভিতরের তল প্লাস এই যে দেখো এই জায়গাটা কিন্তু ফাঁপা, এই সাদা জায়গাটা, তাহলে এই যে পাতের মতো যে জায়গাটা এইটাও তো, এখানেও তো কিছুটা ধাতব পদার্থ থাকবে, তাহলে তার ক্ষেত্রফলটা লাগবে। তাহলে সেটার জন্য কি প্রথম আমরা পেয়েছি 2πr1h প্লাস 2πr2h, কারণ বাইরের ভিতরেরটার জন্য 2πr1h, বাইরের তলটা হচ্ছে 2πr2h প্লাস, এইবার সমগ্র তল কথাটা বলেছি, সমগ্র তল মানে উপরের যে বৃত্তাকার গুলো ভাবতে হবে। এবার দেখো এখানে কিন্তু আমরা বৃত্তের ক্ষেত্রফল নিলে চলবে না, আমাদের এখানে পাত আছে কোন জায়গাটায়, এই জায়গাটায় তো। তাহলে ক্লাস 9-এ আমরা করেছিলাম এই জায়গার ক্ষেত্রফল আমরা কি করে বের করেছিলাম না, বড়টার ক্ষেত্রফল থেকে ছোটটার ক্ষেত্রফল বাদ দিয়েছিলাম। তাহলে সেটার জন্য কি লিখবো, পাই r2² মাইনাস পাই r1²। আচ্ছা আরেকটা কথা বলে নি, তোমাদের বইয়ে দেখবে করা আছে বাইরেরটাকে r1 ধরেছে ভিতরেরটাকে r2 ধরেছে, কোনো ব্যাপার না, এটা আমরা বাইরেরটাকে r2 ধরেছি ভিতরেরটাকে r1 ধরে নিয়েছি, ঠিক আছে। তাহলে এই যে জায়গাটা হলো, এই জায়গাটা হচ্ছে এই পাতটার ক্ষেত্রফল, তো এই রকম তো নিচেও আছে, তাহলে সেই জন্য এখানেও আমাদের কি হবে 2π। তাহলে এই ফর্মুলাটা আমরা ওইভাবেই যদি করে নিই, 2π কমন নিলে r1 প্লাস r2h প্লাস 2π r2² মাইনাস r1²। এটা হলো আমাদের ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। বাস এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের ফর্মুলা। এবার এইগুলোর সাহায্যে আমাদের কিছু কিছু অঙ্ক করতে হবে, আমি কিছু করিয়ে দেবো, তোমরা নিজেরা কিছু চেষ্টা করবে, বাস তাহলেই হবে। কয়েকটা অঙ্ক দেখা যাক, কোষে দেখি 8। অঙ্ক ঠিকঠাক কিন্তু নিজেকে চেষ্টা করতে হবে, যখনই দেখবে যে আমি নিজে নিজে অঙ্ক করতে পারছি তখনই তুমি বুঝবে যে আমি চ্যাপ্টারটা খুব ভালো করে বুঝেছি। এইটা একটাই তুমি নিজেই মূল্যায়ন করতে পারবে যে আমি কতটা বুঝলাম কতটা শিখলাম, যখন তুমি নিজে নিজে অঙ্কটা করার চেষ্টা করে কিছুটা এগিয়ে যেতে পারবে। হ্যাঁ, পুরোটা হবে তার কোনো মানে নেই, কিন্তু তুমি নিজে থেকে যদি কিছুটাও এগোতে পারো তাহলে জানবে যে আমি জিনিসটা শিখেছি।
আচ্ছা, 1 2 কিছু নেই, ওইগুলো জাস্ট নাম বলতে বলেছে। 3 থেকে দেখো, বলছে স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার। ড্রামটি তৈরি করতে যদি এত বর্গ সেমি চাদর লাগে তবে ড্রামটির উচ্চতা কত? তাহলে অঙ্কটা আগে বুঝতে হবে আমাকে। ড্রামটি তৈরি করতে 2816 বর্গ সেমি চাদর লেগেছে। তাহলে একটা ড্রাম, এরকম ধরো ড্রামটা আছে, সেই ড্রামের মধ্যে যে পাতটা আছে সেই পাতটাই হচ্ছে, বা যে পাত দিয়ে ড্রামটা তৈরি হচ্ছে সেটা কি চাদর বলছে এখানে। এবার এই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে, অঙ্কটা পড়ে বুঝতে হবে যে এটার এক মুখ খোলা আছে না দুটো মুখই বদ্ধ আছে। একটু বলে নি, যদি কোনো জায়গায় আমরা দেখি যে এক মুখ খোলা আছে তাহলে সেক্ষেত্রে সমগ্র তলটা কিন্তু আমরা 2πrh প্লাস 2πr² দেবো না, তখন πr² দেবো। কখন না, যদি দেখি একটা মুখ খোলা আছে, কারণ সেক্ষেত্রে তো এখানটা ফাঁকা, দুটো বৃত্ত পাবো না। যখন দু মুখটা বদ্ধ থাকবে তখনই আমরা 2πr² দেবো। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে প্রশ্নটাতে কি বলেছে, বলছে ঢাকনা সমেত ড্রাম। হ্যাঁ, তার মানে ড্রামটা যদি হয় তার নিচটা তো থাকতেই হবে, নাহলে ড্রামে যে কোনো জিনিস রাখলে তো পড়ে যাবে। এবার ঢাকনা সমেত বলেছে, তার মানে আমাদের উপরের এই বৃত্তটাও আছে। তাহলে সমগ্র তল বলতে এখানে কি না, সমগ্র তলটাতেই তো ওই চাদরটা লেগেছে। তাহলে সেই সমগ্র তলের ক্ষেত্রফলটা, মানে এই পার্শ্বতল আর এই দুটো বৃত্ত মিলে যে তল, সেই সমগ্র তলের ক্ষেত্রফলটা বলছে 2816 বর্গ সেমি। বলছে উচ্চতা হিসাব করো। তাহলে যেগুলো আমাদের দেওয়া আছে সেইগুলো লিখে নিতে হবে। তাহলে প্রথমে লিখলাম ড্রামটির ব্যাস ব্র্যাকেটে আর সমান, ব্যাসার্ধ যেহেতু 28 বলেছে তাহলে এটা 28/2 সেমি, মানে 14 সেন্টিমিটার। আর কি দেওয়া আছে না, সমগ্র তলের ক্ষেত্রফল, এই যেটা বলা হলো, হ্যাঁ সমগ্র তলের ক্ষেত্রফলটা দেওয়া আছে। সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2816 বর্গ সেমি। আমাদের উচ্চতা বার করতে হবে, তাহলে উচ্চতাটা ধরে নেব, ধরি উচ্চতা h সেন্টিমিটার। তাহলে এবার সমগ্র তলের ক্ষেত্রফলটা এটা, সেখানে আমরা কি লিখবো, শর্তানুসারে, বাংলায় লিখলে শর্তানুসারে, এটা মনে হচ্ছে অ্যাকর্ডিং টু দা কন্ডিশন, শর্টে লেখা হলো। শর্তানুসারে কি, সমগ্র তলের ক্ষেত্রফল, ওই যে আমরা অঙ্কটা পড়ে বুঝে গেছি যে দুটো বৃত্তই আছে, তাহলে 2πr ইন্টু r প্লাস h, এইটা সমান 2816, বা 2 ইন্টু পাই মানে আমরা সবাই জানি 22/7 ইন্টু সরি আর আছে 22/7 ইন্টু আরটা হচ্ছে 14 ইন্টু 14 প্লাস 8 সমান 2816, বা এইটাকে শুধু আমরা রাখবো, বাকিগুলো সব ডান দিকে নিয়ে চলে যাব। 14 প্লাস 8 সমান 2816 ইন্টু এই দুইটা হয়ে যাবে 1/2, 22/7টা হয়ে যাবে 7/22, আর 14টাকে লিখবো 1/14। এবার আগে এটা কাটাকাটি করে নেব, 7 2 14, আচ্ছা 8 আর 6 14, 2 আর 1 3, 14 মাইনাস 3 11, মানে 11 দ্বারা বিভাজ্য হবে। আবার যেহেতু এটা জোড় সংখ্যা আছে, 11 দুগুণে 22 দ্বারা বিভাজ্য হবে, তাহলে পুরো 22 দিয়ে আমরা এটা কাটবো। কত হচ্ছে দেখি, 2816, 22 1 22, 1 22 দুগুণে 44, 4 কয়তে 11, 5 6 7 8 9 10 11, 7 দিতে 11, 6 1 দিতে, আচ্ছা 6টা নামলো, 8 খেলো,
8 দুগুণে 16, 16 রাখে 17, তাহলে এইটা কেটে 128। আচ্ছা, এখনো 2 একটা বাকি আছে, এই 2টা কাটলে 64, আবার এই 2টা কাটলে 32, বা 14 প্লাস এইচ সমান 32, বা এইচ সমান 32 মাইনাস 14, বা এইচ সমান 18। অতএব ড্রামটির উচ্চতা 18 সেমি। এটা লিখে নেবে। ক্যালকুলেশন গুলো করে সময়টা নষ্ট হচ্ছে, ওগুলো তোমরা নিজেরা করো, আমি জাস্ট জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, পরের অঙ্কটা কি বলছে? বলছে একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমি ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমি মশলা লাগবে? হ্যাঁ, তার মানে ঢালাই করতে কতটা মশলা লাগবে, মানে যখনই আমি তার মধ্যে কোনো জিনিসের পরিমাণের কথায় আসছি, তার মানে আমাদের সেখানে কি করতে হবে না, আয়তনটা বার করতে হবে। তাহলে এই যে পিলারগুলো, অবশ্যই সেই পিলারগুলো হচ্ছে আমাদের লম্ব বৃত্তাকার। তাহলে আমরা দেখব পাই আর স্কয়ার এইচ ফর্মুলার জন্য, এটা হচ্ছে তোমার 4 অঙ্কটা। তাহলে প্রথমে আমরা যেগুলো যা আছে ডাটাগুলো লিখে ফেললাম। ব্যাসার্ধ, প্রতিটি পিলারের ব্যাসার্ধ আর সমান 5.6/2 সেমি সমান 2.8 সেমি। আচ্ছা, আবার এটা মিটার আছে। লম্বা বলেছে 2.5 মিটার লম্বা, তার মানে পিলারটা লম্বাটা মানিস তার হচ্ছে উচ্চতাটা, সেটাও লিখবে যে পিলারটির উচ্চতা এইচ সমান 2.5 মিটার। এবার এককটা আমাদের ডেসিমিটার, সেটা ভুল লিখেছিলাম, এটা ডেসিমিটার আছে। হ্যাঁ, এটা ডেসিমিটার আছে, এটা ডেসিমিটার। তাহলে মিটারটাকেও আমাদের ডেসিমিটারে যেতে হবে। হ্যাঁ, একটার আগে একবার দশমিক ডান দিকে চলে যাবে, তার মানে 25 ডেসিমিটার। আর কিচ্ছু না। এবার কি, তাহলে প্রতিটি পিলারের ক্ষেত্রফল আমরা কি জানি, পাই আর স্কয়ার এইচ। এবার যেহেতু দুটো আছে, তাহলে আগে প্রথম বার করবো যে প্রতিটি পিলারের আয়তন, ক্ষেত্রফল না আয়তন, সমান পাই আর স্কয়ার এইচ। মানগুলো সব বসাবে, বসিয়ে ক্যালকুলেশন করবে। এবার যেহেতু যেটা আসলো, যেহেতু আমাদের দুটো পিলার বলেছে, তাহলে অতএব দুটি পিলারে মোট মশলা লাগবে, একে 2 দিয়ে গুণ করে দিলেই হয়ে গেল। 2 ইন্টু ওটা যেটা আসবে অত ঘন ডেসিমিটার। এগুলো কিন্তু নিজের নিজেকে করতে হবে। আবার আরেকটা পার্ট আছে, বলছে প্রতি বর্গ মিটারে 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে? হ্যাঁ, এখানে এই যে এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেন, এখনই বুঝতে পারবে। বলছে প্লাস্টার করতে প্রতি বর্গ মিটারে, মানে পিলারটার চারিদিক প্লাস্টার করতে হবে। এটা যদি পিলারটা হয়, তাহলে আমাকে কিন্তু প্রশ্ন কখনোই বলে দিচ্ছে না যে আমার পার্শ্বতল না সমগ্রতল। এটা আমাদের কিন্তু একটা সাধারণ বুদ্ধি থেকে ধরে নিতে হবে। বাড়ির যখন পিলার হয়, পিলারের মাথাটা তো আর ফাঁকা থাকে না, বা নিচটাও ফাঁকা থাকে না, তখন আমাদের শুধুমাত্র প্লাস্টার করতে হয় এই যে গোল চারিদিকের অংশটাই। তার মানে এখানেও 2 পাই আর এইচটাই আমাদের বিবেচ্য। কখনোই কিন্তু এই দুটো বৃত্ত না, কারণ এই দুটো আর আমাদের প্লাস্টার করতে বলে না। তাহলে 2 পাই আর এইচটা বার করতে হবে, ওখান থেকে পেয়ে যাবে। তাহলে এবার যেটা বেরোলো অত বর্গ, এককটাও ঠিক করে নিতে হবে। প্রতি বর্গ মিটার আছে, তাহলে বর্গ ডেসিমিটার আসবে, সেখান থেকে আমরা বর্গ মিটারে চলে যেতে পারি। তাকে 125 দিয়ে গুণ করলেই মোট খরচটা বেরিয়ে যাবে। 5এরটা বলছে 2.8 ডেসিমি দৈর্ঘ্যের অন্তর্ব্যাস বিশিষ্ট এবং 7.5 ডেসিমিটার লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন কত? আচ্ছা, তাহলে এই যে এখানে একটা বলেছে অন্তর্ব্যাস বলেছে, তার মানে আমাদের সেই ফাঁপা চোঙটার মতো ব্যাপারটা, কিন্তু এখানে ওই জিনিসটা আমাদের গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। গ্যাসটা যে থাকবে সেটা তো অন্তর যে চোঙটা তার মধ্যেই থাকবে। তাহলে এখানে 5এরটা, তাহলে এখানেও আমরা কি লিখবো,
ব্যাসার্ধটা লিখে নেব আর সেটা সমান হচ্ছে 2.8 বাই 2 ডেসিমি সমান 1.4 ডেসিমি। আর কি উচ্চতা h সমান 7.5। তাহলে আয়তনটা বেরিয়ে যাবে, এর যে আয়তনটা, অতএব মোট গ্যাসের আয়তন, ফর্মুলা আমরা জানি লম্ববৃত্তাকার চোঙের যা হয় পাই আর স্কয়ার এইচ, মানগুলো বসালে দিয়ে যত এলো তত ঘন ডেসিমি। এবার এই যে পুরো গ্যাসটা, এইটার ওজনটাই তো আমাদের বলে দিয়েছে যে 15.015। তাহলে আমরা ওই নিয়মে কি করব না, এইটা যেটা বেরোলো অত ঘন ডেসিমিটার গ্যাসের ওজন 15.015 কিগ্রা, 1 ঘন ডেসিমির ওজন কত, ওই কিগ্রামে প্লেন বেরিয়ে আসবে। দেখো এই অঙ্কগুলো আজকে আমি কিন্তু করে দিচ্ছি না, দু একটা অঙ্ক আমি জাস্ট বলে দিলাম, কারণ আগে দেখতে হবে তুমি নিজে কতটা শিখছো। নিজে চেষ্টা করো, তারপর আমি অঙ্ক করব। যদি প্রত্যেকটাই করতে হয় আমি প্রত্যেকটাই করব, আগে নিজেরা চেষ্টা করো। ঠিক আছে, আজকে এই থাক। আমাদের স্যারের ক্লাসটা ভালো লাগলে সবাই লাইক করবে এবং শেয়ার করবে। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে সেটা কমেন্ট সেকশনে জানাবে, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমাদের পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আপলোড করব। পরবর্তী ভিডিওগুলোকে পাওয়ার জন্য বেল আইকন প্রেস করুন। লকডাউন চলছে, ঘরে থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।